এমন একটি ঘটনা ঘটেছিল এই 4 জন টিমমেটের সাথে, যারা পুরাতন একটি গেম খেলতে গিয়ে নিজেরাই চলে যায় সেই ভিডিও গেমের মধ্যে। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভির কথা, যেখানে প্রত্যেকটা লেভেল পার করা না পর্যন্ত তারা আর ফিরে আসতে পারবে না, তাদেরকে গেমের ভিতরেই আটকে থাকতে হবে। 1996 সালে সিন দিয়ে মুভিটি শুরু হয়, যেখানে অ্যালেক্স নামের একজন ছেলের বাবাকে দেখা যায়, যে কিনা সমুদ্রের বীজে জগিং করার সময় অদ্ভুত এক গেমিং বক্স খুঁজে পায়, যার নাম জুমানজি। তার ছেলে ছিল গেম খেলার জন্য পাগল, সব সময় শুধু গেম খেলতো, তাই তার বাবা এটা অ্যালেক্সের কাছে নিয়ে আসে। অ্যালেক্স দেখে বলে এটা তো অনেক পুরনো একটা জিনিস মনে হচ্ছে, তাই সে গেম বক্সটি ঘরের এক কোণায় রেখে দেয়। কিন্তু রাতের বেলা সেই গেম বক্স থেকে একটি সবুজ আলো বের হয় এবং অনিচ্ছাকৃতভাবে অ্যালেক্স ঢুকে পড়ে সেই গেম বক্সের ভিতরে। তারপর মুভির সিন শিফট হয় 26 বছর পরে বর্তমানে, যেখানে আমরা কিছু ক্যারেক্টারকে দেখতে পাই। এখানে স্পেন্সার নামে ব্রিলিয়ান্ট এক ভদ্র ছেলেকে দেখতে পাই। ফ্রেজ নামে তার এক বন্ধু ছিল, যে কিনা সবসময় স্পেন্সারকে দিয়ে নিজের হোমওয়ার্ক করাতো আর নিজে কিছুই করতো না। একদিন স্পেন্সার কলেজে যাওয়ার সময় 26 বছর আগের সেই অ্যালেক্সের বাড়ি দেখতে পায়, যে কিনা রাতের আধারে গায়েব হয়ে গিয়েছিল। বাড়িটি এখন পোড়া বাড়ি হয়ে গিয়েছে, আর সেখান থেকে অ্যালেক্সের বাবা বের হয়ে বলে, এই বাড়ির সামনে তোমরা কখনো আসবে না, না হয় তোমরাও একদিন আমার ছেলের মতো হারিয়ে যেতে পারো। স্পেন্সার যে স্কুলে পড়তো সেখানে ব্যাটনি নামক একজন টিকটকার মেয়ে ছিল, যার ঘুম থেকে উঠে প্রধান কাজ ছিল ফোন দিয়ে নিজের ভিডিও আপলোড করা। এছাড়াও মার্থা নামে একটি মেয়ে দেখতে পায়, যে কিনা স্কুলে পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। স্পেন্সার আবার তাকে মন থেকে অনেক ভালোবাসত। এদিকে স্পেন্সার এবং ফ্রিজকে হোমওয়ার্ক কপি করার দায়ে এবং ব্যাটনিকে মোবাইল টিপার দায়ে এবং মার্থা স্পোর্ট ইভেন্টে যোগ না দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। শাস্তিস্বরূপ তাদেরকে একটি ভাঙাচোরা ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সবার কাজ থাকবে একটি রুম পরিষ্কার করা। এটা স্কুলেরই একটি পুরনো রুম ছিল। এই রুমটি অসংখ্য কাগজে ভরা, আর তাদের কাজ ছিল সে কাগজ থেকে স্টেপলার পিনগুলোকে আলাদা করা। ব্যাটনি এখানে এসেও খুব আনন্দে আছে। সবাই কাজ করলেও সে বলে, এত ছোট কাজ আমি করি না, তাতে করে নাকি তার হাত অপরিষ্কার হয়ে যাবে। সবাই তার পাগলামি দেখে তাকে এড়িয়ে চলে এবং নিজেদের কাজ করতে থাকে। তখন স্পেন্সার একটা ঝুড়ির মধ্যে অনেক পুরনো একটি বক্স দেখতে পায়, আর সে বক্সের গায়ে জুমানজি লেখা ছিল। সে বক্সটি দেখে বুঝতে পারে এটি অনেক পুরনো একটি ভিডিও গেমসের বোর্ড। তাই সে পাশে থাকা একটি টিভি দেখে স্পেন্সার সেই গেমটিকে কানেক্ট করে দেয়। তাদের কাছে 4টা কন্ট্রোলার ছিল, তাই স্পেন্সার সবাইকে ইনভাইট করে গেমটিতে খেলার জন্য। প্রথমে সবাই পুরাতন গেমটি খেলতে চায় না, কিন্তু স্পেন্সার গেম খেলার নেশায় সবাইকে কনভিন্স করে এই গেমটি খেলার জন্য। এই গেমসের 4টা ক্যারেক্টার ছিল। একটি ক্যারেক্টারের নাম ছিল ব্রেভস্টোন, যেটা স্পেন্সার সিলেক্ট করে, আর ফ্রেজ সিলেক্ট করে ফ্রানকিন মাউস ফিনবার, যে কিনা একজন জিওলজি এক্সপার্ট। ব্যাটনি নেয় প্রফেসর শেলি ওভিরনের ক্যারেক্টার, যে ছিল কার্টোগ্রাফি এক্সপার্ট। সর্বশেষ মার্থা নেয় রুবিন রাউন্ডহাউস, যে ছিল অস্থির লেভেলের মারামারি এক্সপার্ট। সেখানে আরও একটি ক্যারেক্টার ছিল জেফারজন আফরান, যেটা কিনা আগেই কেউ ব্যবহার করে ফেলছে। যাই হোক, সবাই গেম স্টার্ট দেওয়ার পর এক অদ্ভুত শব্দ শুনতে পায়, আর সবুজ রঙের এক আলো এসে সবাইকে গেমসের ভিতরে নিয়ে যায়। আর এখান থেকে শুরু হয় আসল কাহিনী। গেমসের ভিতরে যাওয়ার পর আমরা রককে দেখতে পাই। আসলে সেটা ছিল স্পেন্সার। গেম শুরু করার সময় তারা যে যে ক্যারেক্টার সিলেক্ট করেছিল সবাই এখন সেই ক্যারেক্টারের মধ্যেই ঢুকে গিয়েছে। ফ্রেজ হচ্ছে এই লোক, মার্থা হচ্ছে রুবিন রাউন্ডহাউস। কিন্তু মজার ব্যাপার হলো বেথেনি মেয়ে থেকে ছেলে হয়ে শেলি ওভিরন হয়ে গিয়েছে। সবাই তো হাউমাউ শুরু করে দেয়, কারণ তারা একটি ভয়ঙ্কর জঙ্গলে চলে এসেছে, যার নাম জুমানজি। এদিকে ফ্রেজ স্পেন্সারের এরকম পাওয়ারফুল বডি দেখে হিংসা করতে করতেই মরে যায়। মার্থা এদিকে তার শর্ট ড্রেস দেখে নিজে নিজে লজ্জায় মরে যায়। বেথেনি তার মোবাইল হারিয়ে যাওয়ার কষ্টেই যেন বাঁচে না। তারা নিজেদের নতুন চরিত্র নিয়ে আলোচনা করতে থাকে। তখন সবাই নিজেদের হাতের মধ্যে 3টি কালো দাগের ট্যাটু দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারছিল না এই ট্যাটুটি কিসের জন্য। এদিকে বেথেনি যখন ফোন খুঁজতে যায়, তখন বিশাল বড় এক হিপ্পো এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখে তো সবার কলিজা শুকিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও বেথনি আকাশ থেকে অক্ষত অবস্থায় তাদের সামনে পড়ে। বিষয়টা এমন যে আমরা যখন গেম খেলতে খেলতে মারা গেলে যেমন আমাদের লাইফ থাকতো, আবারও আমরা সেই গেমের মধ্যে ঢুকে পড়তাম, ঠিক তেমনই ভাবে তাদের 3টি লাইফ আছে। এদিকে ফ্রেজ হিপ্পো সম্পর্কে পুরো বিস্তারিত ভাষণ দিতে থাকে, আর ভাষণ দিতে দিতে নিজেই অবাক হয়ে বলে, আরে আমি এত কিছু জানলাম কিভাবে? তখন মার্থা তাকে বলে, তোমার ক্যারেক্টার তো জিওলজি এক্সপার্ট, তাই তুমি এসব প্রাণী সম্পর্কে এত ভালোভাবে জানো।
তখন তাদেরকে আবারও অনেকগুলো হিপ্পো আক্রমণ করতে আসে। তখন সবাই মিলে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তাদেরকে একটি লোক গাড়িতে করে রেস্কিউ করে, যার নাম ছিল নাইজেল। সে তাদেরকে জানায় ব্রেন স্টল হচ্ছে সবার লিডার, আর জুমানজি একটি বড় বিপদের মধ্যে রয়েছে। তখন নাইজেল সবাইকে জানায় বিপদটা আসলে কি। মুভির ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটি অ্যাডভেঞ্চার ও হিস্ট্রি রাইটার জুমানজিতে আসে রিসার্চ করার জন্য। তার সহযোগী ছিল এই নাইজেল। তাদের কাছে ইনফরমেশন ছিল এই গোপন জঙ্গলে মহামূল্যবান পাথর রয়েছে, যেটা কিনা বড় জানোয়ারের মূর্তির চোখের মধ্যে আছে। ব্যানের সে বিষয়ে বই লেখার কথা, কিন্তু লোভের ফাঁদে পড়ে গিয়ে সে ম্যাজিক্যাল পাথরটি চোখ থেকে তুলে নিজের কাছে রেখে দেয়, যার ফলে ভ্যান বিশাল শক্তির মালিক হয়ে যায় আর পুরো জঙ্গল অভিশপ্ত হয়ে পড়ে, যার ফলে এখন সে পুরো জঙ্গলের সকল প্রাণীকে কন্ট্রোল করতে পারত। নাইজের তখন ভ্যানকে অনুরোধ করে আবারও সে পাথরটি আগের জায়গায় রেখে দিতে, কিন্তু ভ্যান তো পাওয়ার পেয়ে পুরাই লোভী হয়ে যায়। তাই নাইজের এক রাতের আধারে ভ্যানের থেকে সে রত্ন পাথরটি চুরি করে পালিয়ে যায়। এখন সে রত্নটিকে নাইজের বেস্টনের হাতে দিয়ে বলে, তোমাদের কাজ হচ্ছে এই ম্যাজিক্যাল পাথরটি জানোয়ারের চোখের মধ্যে আবারও বসিয়ে দেওয়া এবং জঙ্গলকে অভিশাপের হাত থেকে রক্ষা করা। যখন তোমরা এই কাজ শেষ করতে পারবে তখনই তোমাদের মিশন শেষ হয়ে যাবে, এবং গেম থেকে বের হয়ে যাওয়ার জন্য মিশন শেষ করে জুমানজি বলতে হবে, তাহলে এই গেম থেকে তোমরা বের হতে পারবে। যাবার আগে নাইজের জুমানজির ম্যাপ দিয়ে দেয় আর তাদেরকে বলে জুমানজির বাজারে যাবে এবং একটি মিসিং পিস খুঁজে বের করবে। তার কথা কেউ বুঝতে পারে না যে মিসিং পিসটা আবার কি। এদিকে স্পেন্সার সে ম্যাপ ওপেন করে দেখে এটা তো পুরাই সাদা, কিছুই তো লেখা নেই তাতে। কিন্তু ব্যাথনি তখন দেখে বলে যে সে সবই দেখতে পাচ্ছে। তখন মার্থা বলে তুমি তো ম্যাপ এক্সপার্ট, তাই তুমি যা দেখতে পারবা আমরা সেটাকে দেখতে পারবো না। তখন স্পেন্সার তার বুকের বাম পাশে হাত দেওয়ার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হয়, এখানে দেখতে পারে তার কি কি পাওয়ার আছে আর কি কি দুর্বলতা আছে। স্পেন্সারের পাওয়ার হলো স্পিরিট, শক্তিশালী ইত্যাদি, কিন্তু তার কোনো উইক পয়েন্ট মানে দুর্বলতা নেই। মার্থা বলে আরে এই মেনু কিভাবে বের করতে হয়। ফ্রেজ বলে তোমার বুকের বাম পাশে চাপ দিলে এটা বের হবে। তখন মার্থা তার মেনু ওপেন করে দেখা যায় তার পাওয়ার হচ্ছে ক্যারাটে, ডান্সিং এবং ফাইটিং, আর দুর্বলতা হচ্ছে বিষ মানে বিষাক্ত কিছু কামড় দিলে সে মারা যাবে। ব্যাথনি দেখে তার পাওয়ার হচ্ছে ম্যাপ খুঁজে বের করা। এবার ফ্রেজ সবার মধ্যে তার দুর্বলতার লিস্ট সব থেকে বড়। কেক তার দুর্বলতা, কেক খেলেই সে মারা যাবে, এছাড়া সে দ্রুত দৌড়াতে পারবে না আর তার কোনো শক্তিও থাকবে না। এসব দেখে ফ্রেজ বলে ভাই আমি এসব গেম খেলবো না, আমি একজন ফুটবল খেলোয়াড়, আমার অনেক শক্তি, আর আমি নাকি দুর্বল, আমি এটা মানতেই পারতেছি না। কিন্তু কি আর করার, তাদের এসব মেনে নিয়ে গেমটি শেষ করতে হবে। ব্যাথনি বলে দেখো ম্যাপ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, সেখানে নতুন একটি জায়গা দেখা যাচ্ছে। ম্যাপ দেখে ব্যাথনি তখন বলে ম্যাপে যে জায়গাটি দেওয়া আছে আমরা সেখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বলতে না বলতেই অনেকগুলো মোটরসাইকেল নিয়ে সেখানে অনেকগুলো গুন্ডা হাজির হয়ে যায়। তারা তাদের কাছ থেকে সে মূল্যবান পাথরটি কেড়ে নিতে চেষ্টা করে। সবাই তো দৌড়ে পালাইতে থাকে, কারণ এখনো তাদের পাওয়ার কিভাবে কাজ করে তা জানতো না। স্পেন্সার দৌড়ানোর সময় দেখে সে মারাত্মক লেভেলে জোরে দৌড়াতে পারে, আর মার্থার সামনে গুন্ডা এসে পড়লে উড়ন্ত কিক দিয়ে ফেলে দেয়। তখন সে বুঝতে পারে তার পাওয়ার সম্পর্কে। এদিকে ফ্রেজ তার ব্যাগের মধ্যে থেকে একটি কোমরেক বের করে দিলে বেডস্টোন সেটা দিয়ে পুরো দলকে এক নিমিষেই শেষ করে দেয়। এসব দেখে তো তারা পুরাই অবাক হয়ে যায়। এদিকে তারা পালাতে পালাতে এক জলপ্রপাতের সামনে এসে পড়ে। তাদের সামনে আর কোনো রাস্তা না থাকায় তারা পানিতে ঝাঁপ দেয়, ফলে সে গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। পানি থেকে ওঠার পর মার্থা দেখে তাকে বিষাক্ত কিছু কামড় দিয়েছে, আর মার্থার ভ্যানম ছিল উইকনেস, তাই সে সেখানেই ডেড হয়ে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী সে আবারও গেমে ব্যাক করে। তখন স্পেন্সার লক্ষ্য করে তাদের হাতে যে 3টি দাগ ট্যাটু ছিল, আসলে এগুলো হলো লাইফ লাইন। বেথনি আর মার্থা একবার করে মরে গিয়েছিল, তাই তাদের হাতে আর মাত্র 2টো লাইফ বেঁচে আছে। যদি তারা সব লাইন শেষ করে ফেলে তাহলে গেমের মধ্যেই আজীবন আটকে থাকতে হবে, আর কোনোদিন তারা বাড়িতে যেতে পারবে না। তাই স্পেন্সার তাদেরকে সাবধানে চলতে বলে, যাতে করে আর কোনো লাইফ শেষ না হয়। আর এই জন্য সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে ভরসা করে চলতে হবে। এদিকে ফ্রেজ বলে আমার পেট ফেটে যাচ্ছে, আমি মূত্র বিসর্জন দিয়ে আসি। তখন বেথনি বলে আমারও একই অবস্থা, কিন্তু আমি তো জানি না ছেলেরা কিভাবে বিসর্জন দেয়, তাই ফ্রেজকে হেল্প করার জন্য অনুরোধ করে। ফ্রেজ তাকে ডিরেকশন দিতে থাকে যে কিভাবে এই কাজ করতে হয়। বেথনি তো তার নিউ এক্সপেরিয়েন্স দেখে পুরাই অবাক হয়ে যায়। সে বলে আরে ছেলেদের জন্য তো এই কাজটি অনেক সহজ, আমার যদি এখন টিকটক থাকতো তাহলে আমি এটা দেখাইয়া অনেক ভিউ পাইতাম। এবার তারা ম্যাপ দেখে সেই বাজারের দিকে রওনা দেয়, কিন্তু পথের মধ্যে ফ্রেজ স্পেন্সারকে বকতে থাকে
যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা। তুই যদি হোমওয়ার্ক করে দিতি তাহলে আমাকে আজ এখানে থাকা লাগতো না। এক কথায় দু কথায় তাদের মধ্যে ভালোই গ্যাঞ্জাম লেগে যায়। আর তখনই ফ্রিজ ধাক্কা দিয়ে স্পেন্সারকে নিচে ফেলে দিয়ে তার একটি লাইফ কমিয়ে দেয়। তখন স্পেন্সার আবারও ফিরে আসে, তাকে মারতে থাকে আর বলে, এরকম আমাদের পাগলামি করে লাইফ নষ্ট করা যাবে না। সবাই একসঙ্গে না থাকলে আমরা এখান থেকে কেউই বের হতে পারবো না। তারপর তারা কিছু দূর যাওয়ার পর সে বাজারের খোঁজ পায়। সেখানে গিয়ে অনেক খাবার দেখে সবাই খাইতে থাকে, কিন্তু সেই খাবারের মধ্যে ছিল কেক। আর সেটা না বুঝে খেয়ে ফেলার কারণে ফ্রেশ বোমের মতো ফেটে গিয়ে মারা যায়। কিন্তু সে আবার উপর থেকে ফিরে আসে। এবার একটি ছোট্ট ছেলের সাথে দেখা হয়। তাদেরকে মিসিং পিস সম্পর্কে জিজ্ঞাসা করতেই ছেলেটি তাদেরকে বলে, আমি কিন্তু সেটা জানি। তখন সে একটি রুমে নিয়ে গিয়ে বলে, এই ঝুড়ির মধ্যেই এই মিসিং জিনিসটা রয়েছে, সাবধান, এটা নেওয়ার সময় কোনোভাবে চোখের পলক ফেলা যাবে না। আর একে অপরের উপর ভরসা না করে তোমরা এই জিনিস পাবে না। সবাই ভয়ে ভয়ে ঝুড়ির দিকে এগিয়ে যায়। স্পেন্সার সাহস করে সে ঝুড়ি খুলতেই সেখান থেকে একটি বিশাল বড় ব্ল্যাক মেম্বার বের হয়। তাই ভয়ে সে সাথে সাথে ঝুড়িটি বন্ধ করে দেয়। এবার বেথনি বলে, আমি যেহেতু অভিনয় এক্সপার্ট, তাই আমার চোখের পলক পড়বে না। তাই আমি ট্রাই করি সাপটাকে লক্ষ্য রাখতে, আর তুমি এই ফাঁকে ঝুড়ির ভিতর থেকে জিনিসটি বের করে নিয়ে আসো। তারপর তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়। সাপ যখন তার ভেলকি দেখাতে শুরু করে, বেথনি তখন চিৎকার করে ওঠে। আর সাপটি তখন মার্থাকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখন স্পেন্সার সেই সাপটিকে ধরে ফেলে। আর জিওলজি এক্সপার্ট হওয়ার কারণে ফ্রেশ সাপের বিষ দাঁত ভেঙে বিষহীন করে ছেড়ে দেয়। এবার তারা ঝুড়ির মধ্যে একটি কাগজ খুঁজে পায়। সবাই ভাবে হয়তো এই কাগজটি ম্যাপের বাকি অংশ হবে, কিন্তু সেটা ওপেন করে দেখে এখানে একটি হাতির মূর্তি দেওয়া আছে আর কাগজে লেখা আছে, যখন আমাকে দেখতে পাবে তখন আমার উপরে উঠে পড়বে। এসব কিছু তারা আগামাথা কিছুই বুঝতে পারে না। এদিকে ভ্যান তার দলবল নিয়ে উপস্থিত হয়ে যায়, একদম ঝড়ের মতো স্পেন্সারের উপর অ্যাটাক করে। স্পেন্সার তাদের সবাইকে ধুমধাম করে মারা শুরু করে দেয়। ভ্যান স্টোন সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ম্যাজিক্যাল পাথরটি দিয়ে দিতে বলে, কিন্তু সেখানে একজন এসে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। আর এই ছেলেটি ছিল অ্যালেক্স, যে কিনা মুভির প্রথমে ঘুমন্ত অবস্থায় গেমের ভিতরে ঢুকে যেতে দেখেছিলাম। সে 25 বছর আগে এই গেমের মধ্যে হারিয়ে গিয়েছিল। অ্যালেক্স তাদেরকে একটি সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে, যেখানে পদে পদে তাদের বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন হতে হয়। কিন্তু অ্যালেক্স সেখানে অনেকদিন থাকার কারণে তার অভিজ্ঞতা আছে বলে তার এই অভিজ্ঞতা দিয়ে সবাইকে বাঁচিয়ে দেয়। বেথনি এই সুদর্শন ছেলেকে দেখে মনে মনে ভালোবেসে ফেলে। অ্যালেক্স তখন তাদেরকে নিজের হাতে বানানো ড্রিঙ্কস খেতে দেয়। সবাই এটা অপছন্দ করলেও অ্যালেক্স তখন বলে এটা খেতে সেই মজা। অ্যালেক্স তখন জানায় তার স্কিল হচ্ছে প্লেন চালানো, আর তার দুর্বলতা হচ্ছে মশা। মানে মশা যদি কামড় দেয় তাহলে সে মারা যাবে। এছাড়াও সে এখানে 2 মাস হলো বন্দি আছে। কিন্তু স্পেন্সার এবং বাকিরা বুঝতে পারে যে সে এখানে 2 মাস নয় বরং 25 বছর আটকে আছে। এটা শুনে অ্যালেক্স অনেক ভেঙে পড়ে, কিন্তু স্পেন্সার তাকে বলে, আমরা যেহেতু সবাই এখানে চলে এসেছি তাই তোমাকে নিয়েই আমরা বাড়ি ফিরবো। অ্যালেক্স বলে তার আর মাত্র একটা লাইফ বেঁচে আছে। সে একটি লেভেল পার করার জন্য ট্রাই করতে গিয়ে 2 বার মারা গিয়েছে, তাই সে এখন অনেক ভীতু এবং কনফিডেন্সলেস। তখন সবাই বুঝতে পারে আসলে মিসিং পিস বলতে এখানে অ্যালেক্সকে বোঝানো হয়েছে। তাই সবাই মিলে তাদের নেক্সট লেভেলের কাজ শুরু করে দেয়। এবার তাদের কাজ হচ্ছে হেলিকপ্টার হাইজ্যাক করে পাহাড়ের উপত্যকা পার হয়ে যাওয়া। কিন্তু সেখানে গার্ডরা তো সবসময় পাহারা দেয়, তাদের যে করেই হোক সেখান থেকে হেলিকপ্টার চুরি করতে হবে। বেথনি মার্থাকে বলে, তুমি তো সুন্দরী, তুমি তাদেরকে রূপের জাদু দেখিয়ে ডিস্টার্ব করবে আর আমরা হেলিকপ্টার চুরি করব। কিন্তু মার্থা বলে সে জীবনে কোনো ছেলের সঙ্গে কথা বলেনি। বেথনি তখন তাকে বলে, আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে ছেলে পটাতে হয়। বেথনি তাকে ট্রেনিং দিতে থাকে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে তাকাতে হবে এবং কিভাবে আকর্ষণ করতে হবে ইত্যাদি। মার্থা হাজার চেষ্টা করেও কোনোভাবে তার মধ্যে কামনীয় চেহারা নিয়ে আসতে পারে না। তারপরেও অল্প ট্রেনিং করে তাকে পাঠিয়ে দেওয়া হয় গুন্ডাদের কাছে, আর বাকিরা চলে যায় হেলিকপ্টার চুরি করতে। মার্থা তাদের কাছে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। গুন্ডাগুলো যখন বুঝতে পারে সামথিং রং, তখনই মার্থা তাদেরকে ছলচাতুরি বাদ দিয়ে মারতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সবগুলোকে মেরে শুয়ে দেয়। এদিকে আরো গুন্ডা যখন তাদেরকে ধরার জন্য আসে, ততক্ষণে সবাই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে ভেঙে চলে যায়। যাবার সময় তাদের হেলিকপ্টারের গুলি লেগে লিভার নষ্ট হয়, ফলে হেলিকপ্টারটি আর উপরের দিকে উঠতে পারছে না। এদিকে একদল গন্ডার তাদের হেলিকপ্টারে ব্যাপক আঘাত করতে থাকে। কোনো রকমে স্পেন্সার এবার নিজে হেলিকপ্টারের উপরে অনেক কষ্টে ছিঁড়ে যাওয়া লিভারটি ঠিক করে, আর তাদের হেলিকপ্টারটি আবারও উপরের দিকে ওড়া শুরু করে।
কিন্তু এরই ফাঁকে ফ্রেজের ব্যাগ থেকে সে ম্যাজিক্যাল পাথরটি পড়ে যায় একদম গন্ডারের মাঝখানে। তাই তাদের আবারও উপত্যকার নিচে ব্যাক করতে হয়। এবার স্পেন্সার বুদ্ধি করে ফ্রেজকে না জানিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গুন্ডারদের মধ্যে, কারণ তার এখনো 2টি লাইফ বেঁচে ছিল। ফ্রেজ তখন পাথরটা কালেক্ট করে তাদেরকে দিয়ে দেয়, কারণ গুন্ডারের গুঁতো খেয়ে তার আরও একটি লাইফ চলে যায়। যখন সে আকাশ থেকে আবারও মাটিতে পড়তেছিল তার আগে স্পেন্সার তাকে ধরিয়ে ফেলে এবং হেলিকপ্টারে উঠিয়ে নেয়। অবশেষে সবাই মিলে এই লেভেল পার করে ফেলে, কিন্তু হুট করে একটা মশা এসে অ্যালেক্সকে কামড় দেয়। কিন্তু মশা ছিল অ্যালেক্সের শত্রু, আর এটাই ছিল তার শেষ লাইফ। ফলে অ্যালেক্স মারা যেতে শুরু করে। তখন তাকে বাঁচানোর জন্য সবাই অনেক চেষ্টা করে। বেথেনি মুখ টু মুখ ব্লিডিং করে বাঁচানোর চেষ্টা করে। তখন দেখা যায় একটি লাইফ আস্তে আস্তে চলে যাচ্ছে আর অ্যালেক্সের লাইফটি অ্যাড হচ্ছে। তার মানে এভাবে একজনের লাইফ অন্যজনকে ট্রান্সফার করা যায়। মার্থা বলে, অ্যালেক্সকে বাঁচাতে গেলে তোমার রিস্ক আরও বেড়ে যাবে, কিন্তু বেথেনি তার প্রেমে পড়ার কারণে তার একটি লাইফ দিয়ে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। এবার তাদের সর্বশেষ মিশন। এবার সেই জাদুকরের মূর্তিতে ওই ম্যাজিক্যাল পাথরটি বসাতে হবে। সোজা পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একটি হাতির মূর্তি দেখতে পায়। তখন তাদের মনে পড়ে সেই ক্লুর কথা, যেখানে তারা একটি হাতির মূর্তি দেখেছিল। সেখানে বলেছিল আমাকে দেখলে আমার উপরে উঠে পড়বে। তাই স্পেন্সার হাতির উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সেখানে একটি কাঠবিড়ালি দেখে সে পা পিছলে নিচে পড়ে যায়। তখনই 3টি জানোয়ার এসে তাকে খেয়ে ফেলে। আবার যখন সে ব্যাক করে তখন তার মাত্র একটি লাইফ বেঁচে ছিল। তাই সে ফ্রেজকে বলে, আমি এ কাজ করতে পারবো না। আমার 2টি লাইফ থাকলে রিস্ক নিয়ে সাহস করে যাওয়া যায়, কিন্তু একটি লাইফ নিয়ে এই কাজ কখনোই করা যায় না। এখন তাকে বলে, আমাদের জীবনে মাত্র একটি লাইফ নিয়ে আমরা কত কাজ করি। আমরা জানি যে মরে গেলে আর ফিরে আসবো না, তবু আমরা কত অসম্ভবকে সম্ভব করি। তাই আমি জানি তুমি পারবে। এসব শুনে স্পেন্সার মোটিভেট হয়ে সামনের দিকে এগিয়ে যায়। সবাই এক এক ডিরেকশনে এগিয়ে যেতে থাকে। তখন সেখানে সেই গুন্ডাগুলো এসে হাজির হয়। অন্যদিকে ফ্রেজের সামনে এক বিশাল বড় হাতি এসে উপস্থিত হয়। যেহেতু সে জিওলজি ছিল, তাই ফ্রেজ সে হাতিটিকে সাথে সাথে বশ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মেইন ভিলেন ভ্যান উপস্থিত হয়, আর বেথেনিকে হোস্টেজ বানিয়ে স্পেন্সারের কাছ থেকে সেই পাথরটি চায়। স্পেন্সার তাকে জানায় সেটা তার কাছে নেই। তখনই বিশাল বড় এক হাতি নিয়ে ফ্রেজ সেখানে উপস্থিত হয়, আর ভ্যানের পালিত বাঘের সাথে ফাইট করতে থাকে। একসময় ফ্রেজের হাত থেকে সেই মহামূল্যবান পাথরটি পড়ে যায়। অ্যালেক্স এবার ভ্যানকে মেরে কাত করে দেয়। মার্থা স্পেন্সারকে বলে, তুমি জানোয়ারের মূর্তির উপরে উঠে যাও, আমি যে করেই হোক এই পাথরটি তোমার কাছে পৌঁছে দেব। তখন স্পেন্সার বাইক নিয়ে মূর্তির উপরে উঠতে থাকে, আর মার্থা চলে যায় সে পাথরটি নেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে অনেক সাপ গিজগিজ করতেছে সে পাথরটির চারিপাশে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। খুব সতর্ক হয়ে সাপের কাছ থেকে পাথরটি তুলে নেয়, কিন্তু ততক্ষণে ভ্যান সেখানে উপস্থিত হয়ে সব সাপগুলোকে কন্ট্রোল করে ফেলে আর হুমকি দেয় যে যদি এটা আমাকে না দাও এক্ষুনি তোমাকে সাপের কামড় খেয়ে মরতে হবে। এদিকে স্পেন্সার প্রায় মূর্তির উপরে চলে যায়। মার্থা বুদ্ধি করে নিজেই সাপের কামড় খেয়ে নেয়, যাতে এখান থেকে সে ভ্যানিশ হতে পারে। যখন সে আবারও ব্যাক করে সেই সময় তার হাতে থাকা সে পাথরটিকে অনেক কষ্টে স্পেন্সারের হাতে ট্রান্সফার করে দেয়, আর স্পেন্সার সে পাথরটিকে জানোয়ারের চোখের মধ্যে বসিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরপরেও কোনো কিছুর পরিবর্তন হয় না। কিন্তু সবাই মিলে তখন মনে করে যে মিশন শেষ করে তো তাদেরকে জুমানজি বলতে হবে। তাই তখন সবাই একসঙ্গে জুমানজু বলে চিল্লাতে থাকে। তখন পাথরটি অ্যাক্টিভ হয়ে যায়, আর তারপর পুরো জঙ্গল অভিশাপ মুক্ত হয়ে আগের মতো হয়ে যায়। এখন এখান থেকে তাদের যাওয়ার পালা। তারপর নাইজের সেখানে উপস্থিত হয়। তার সাথে হাত মিলিয়ে সবাই আবার গেম থেকে বের হয়ে যেতে থাকে। কিন্তু স্পেন্সার মার্থাকে বলে, আমি তোমার সাথে ঠিক এইভাবে এখানেই থেকে যেতে চাই। মার্থা তখন তাকে বলে, তুমি আগে যেরকম ছিলে সেটাই আমার কাছে যথেষ্ট। আসল জীবনে এভাবেই সাহসিকতা নিয়ে বেঁচে থাকতে চাই। তখন সে মোটিভেট হয়ে মার্থা ও স্পেন্সার গেম থেকে বের হয়ে আগের সেই রুমে চলে যায়। এখানে এসে বেথেনি আগে চেক করে তার সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব চেক করার পর দেখে সব ঠিক আছে। সবাই অনেক আনন্দিত হয়, কিন্তু তারা অ্যালেক্সকে সেখানে দেখতে পায় না। তখন অ্যালেক্সের বাড়িতে গিয়ে দেখে তাদের সে পোড়া বাড়িটি এখন ঝকঝক করছে। তার মানে অ্যালেক্স 25 বছর আগে ফিরিয়ে গেছে। সে এখন বিয়ে করে পরিবার নিয়ে সুখে আছে। তাদের 4 জনকে দেখে অ্যালেক্স চিনে ফেলে। অ্যালেক্স তখন বলে, আমি এসে বেথেনিকে অনেক খুঁজেছি, কিন্তু তাকে খুঁজে পাইনি, কারণ আমি আমার টাইম লাইনে ফিরে এসেছিলাম। আর বিয়ের পর আমার প্রথম সন্তানের নাম রেখেছি বেথেনি।
সব শুনে বেথেনি সহ সবাই অনেক খুশি হয়ে যায়। পরে সে জুমানজির গেম বক্সটিকে পিটিয়ে টুকরো টুকরো করে ফেলে, আর কোনোভাবেই তারা এই ভয়ঙ্কর জায়গাতে যেতে রাজি না। এরই মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়, কিন্তু গল্পটির দ্বিতীয় পার্ট আছে, যেখানে তারা ভুল করে আবার সেই গেমের মধ্যে ঢুকে যায় এবং আরো ভয়ঙ্কর লেভেল পার করতে হয়।